স্যার, অঙ্কগুলো তো হয়ে গেছে, এখন কি করব? বলে উঠল রতিন। আর কোনো কাজ বাকি নেই তোদের? না স্যার। কথাটা শেষ করার আগেই ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো, সাথে একরাশ ঠান্ডা দমকা হাওয়া। যা, কারেন্টটাও চলে গেল। তাড়াতাড়ি ঘরের জানলাটা বন্ধ করে দিলাম। টেবিল হাতড়ে একটা মোমবাতি বের করে জ্বালাতেই ঘরটায় একটা অদ্ভুত মায়াবী আলো আঁধারি তৈরি হলো। রতিন আবার বলে উঠল, বলছি যে স্যার, এখন তো আমরা বাড়ি যেতে পারবো না, আর আমাদের সব পড়াও তো হয়ে গেছে, আপনি বরং একটা গল্প শোনান। সুরেশ পাশ থেকে বলে উঠল, হ্যাঁ স্যার, এই বাতলা সন্ধ্যায় আপনি একটা জম্পেশ ভূতের গল্প বলুন। আমি বলে উঠলাম, গল্প শুনবি? দাঁড়া তবে, একটু ভেবে নি। স্মৃতির তল হাতড়ে একটা ঘটনার কথা মাথায় আসতেই আমার শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। গল্প নয়, এ এক বাস্তব অভিজ্ঞতা, যার কোনো ব্যাখ্যা আজও আমার কাছে নেই। সুরেশ বেশ ব্যস্তভাবেই বলে উঠল, কি হলো স্যার, বলুন। আমি সেই অদ্ভুত ভয়াবহ ঘটনার স্মৃতির মধ্যে প্রায় ডুবে গেছিলাম। সুরেশের কথায় সম্বিত ফিরল। বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, শোন তবে। আজ তোদের কোনো গল্প নয়, আমার জীবনের এক বাস্তব ঘটনা শোনাই। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। সালটা তখন 92। আমি সদ্য বিএ পাস দিয়ে শহর কলকাতার একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। কলেজে থাকাকালীনই একটা যাত্রা দলের যোগ দিয়েছিলাম। চাকরি পাওয়ার পরেও আমার এই অভিনয়ের নেশা কমেনি এতটুকুও। তাই অফিসে সারাদিনের কর্মব্যস্ততার পরও চলে যেতাম নানান জায়গায় দলের সাথে। কখনো বাড়ি ফিরতে রাত ভোর হয়ে যেত, আবার কখনো বা বাড়ি ফেরাই হতো না। সেসব একটা দিন ছিল, স্বাধীনভাবে বেঁচেছিলাম। যাই হোক, সেবারে চড়ককষ্টের মেলায় গোবিন্দপুরে আমাদের যাত্রা দলের বায়না ছিল। অফিস শেষে যখন গাড়িতে উঠছি তখন বাজে বিকেল 4টে। গোবিন্দপুরে পৌঁছতে প্রায় আরও ঘন্টা তিনেক। শহর কলকাতার আকাশে তখন একেবারে ঝকঝকে পরিষ্কার। আমাদের গাড়ি যখন শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামের মেঠো রাস্তা ধরেছে, ঠিক তখনই লক্ষ্য করলাম আকাশের ঘোলাটে মেঘের দল সূর্যটাকে প্রায় ঢেকে ফেলেছে। গোবিন্দপুরের মাঠে যখন পৌঁছালাম তখন 8:10। মাঝ রাস্তায় একবার গাড়িটা বিগড়েছিল, তাই এত দেরি। আমরা গিয়ে একে একে গ্রিন রুমে নিজেদের সাজ সরঞ্জাম ও মেকআপ নিয়ে বসলাম। যাত্রা শুরু হবে ঠিক রাত 9টায়। এরই মধ্যে দু একবার বজ্রপাতের শব্দ শুনে বুঝলাম আকাশের গতিক মোটেই ভালো নয়। আমাদের পালা শুরু হলো। দর্শক আসন প্রায় ফাঁকা। আবহাওয়ার গতিক বুঝে বেশিরভাগ লোকই বাড়ি ফেরতা পথ ধরেছে। আমাদের পালা শেষের ঠিক আগেই ঝাঁপিয়ে এলো বৃষ্টিটা, সাথে প্রবল বেগে হাওয়ার ধাক্কা। তার তীব্রতা এতই বেশি যে দর্শক সমেত দলের লোকেরাও যে যেদিকে পারলো দৌড় দিল প্রাণ বাঁচাতে। আমি কোনো রকমে নিজের ব্যাগটা নিয়ে দৌড় দিলাম সোজা মেঠো পথ ধরে। একে অন্ধকার রাত, তাই এই দুর্যোগ। কোন দিকে যে যাব, কোথায় আশ্রয় নেব, দিশেহারা আমি। এমন অবস্থায় চোখ গেল খানিক দূরের একটা বাড়ির দিকে। একটা ক্ষীণ হলদে আলো ছড়িয়ে রয়েছে, সেদিকে লক্ষ্য করে মারলাম ছুট। কোনো মতে গিয়ে পৌঁছালাম সেই বাড়ির সামনে। বৃষ্টিটা তখন সবে বন্ধ হয়েছে, কিন্তু দমকা হাওয়াটা মাঝে মধ্যেই ধেয়ে আসছে। বাড়ির উঠানে একটা হ্যারিকেন জ্বলছে মিটমিটিয়ে। আমি চিৎকার করে উঠলাম, কেউ আছেন বাড়িতে? একজন মধ্যবয়স্ক ব্যক্তি বেরিয়ে এসে বললেন, কি চাই? আমি বিনীতভাবে বললাম, দয়া করে আজ রাতটা আমাকে একটু এখানে থাকতে দেবেন। আসলে আমি যাত্রা দলের লোক। পালার মাঝখানে এমনভাবে ঝড় বৃষ্টিটা এলো যে সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুট দিল। আর আমি তো কিছু চিনি না, দূর থেকে আলো দেখতে পেয়ে এখানে এলাম। তাই রাতটুকু যদি একটু থাকতে দেন, আমি কাল সকালেই চলে যাব। আমায় দেখে বোধহয় তার খানিক মায়া হলো। বলল, আসুন। আপনি তো ভিজে কাক হয়ে গেছেন একেবারে। এই নিন গামছা, ভালো করে হাত পা মুখ মুছে ফেলুন দেখি। এ বলেই তিনি বলে উঠলেন, ও শুনছো, এনাকে আমার একটা ধুতি পাজামা দাও দেখি। একজন স্ত্রীলোক হাতে করে পাট করা ধুতি আর পাজামা এনে সামনে দাঁড়ালেন। সংকোচ হলেও কিছু করার নেই, আমি সম্পূর্ণ ভিজে গেছি। তাই দ্বিধাবোধ কাটিয়ে হাত বাড়িয়ে ধুতি পাজামা নিতে গিয়ে অসাবধানতাবশত মহিলাটির হাতে হাত লাগলো। সেই কয়েক মিলি সেকেন্ডের ছোঁয়াতেই মনে হলো মহিলার হাতটা একেবারে বরফের মতো ঠান্ডা। তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম। মহিলাটি চলে গেলেন, কিন্তু একটা নূপুরের সুরের হালকা রেশ রয়ে গেল। আমি শুকনো জামা কাপড় পরে বেশ আরাম বোধ করলাম।
ঘরের বাইরে আসতেই দেখলাম ভদ্রলোক দাওয়ায় বসে। আমাকে দেখে বললেন, একটা কথা ছিল, কিছু মনে করবেন না, আসলে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই। আর আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বলে উঠলাম, আরে না না, আপনি যে আমাকে আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, আমাকে গরম পোশাক দিয়েছেন, এটাই বা কজন করে। আপনি বরং এক কাজ করুন, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ুন। তিনি চলে গেলেন। আমি শোয়ার আগে আরও একবার বেশ জোরে বজ্রপাতের শব্দ শুনলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন চেয়ে দেখি আমার চারিদিকে বেশ কিছু গ্রামের লোক জড়ো হয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে। উঠতে গিয়ে দেখি সারা শরীরে অসম্ভব রকমের ব্যথা। ওই লোকগুলোর সাহায্যে কোনো রকমে উঠে বসলাম, আর কেমন হতভম্ব হয়ে গেলাম। এ আমি কোথায়? সেই বাড়ি কোথায়? নতুন পোশাকই বা কোথায়? সেই লোক, সেও বা কোথায়? কালকের সেই ভিজে পোশাকেই কাদামাখা অবস্থায় আমি সারা রাত পড়েছিলাম এই মাঠে। এটা শুনে সুরেশ বলে উঠল, আচ্ছা স্যার, আপনি বলুন তো, এই গল্পটা কি আদৌ সত্যি? সুরেশের এই প্রশ্নে মুখে একটা হাসি খেলে গেল। তাকে একটাই উত্তর দিলাম, তুই বলেছিলি না যে একটা জম্পেশ গল্প শোনাতে? আসলে এটা গল্প হলেও সত্যি।